এই টপিকটা আমরা একটু ক্লোজ করি। সেটা হচ্ছে যে আপনি তো বললেন আপনি যুক্তি দিয়ে সবকিছু ইয়ে করেন, তো ভালো কথা, এটা আমি আপনাকে মানে রেসপেক্ট করি এই কারণে। তো আপনি একটু আমাদেরকে একটু বলেন তো আপু, যে নাস্তিকতার পক্ষে কি কি যুক্তি আছে আপনার কাছে? না, আমি ওটা নিয়ে পরে আলোচনা করব, কারণ আমি শোনেন, আমি গিয়ে হচ্ছে এখন যেটার দিকে মানুষ একটা দিক দিয়ে এক্সপার্ট হতেছে, হ্যাঁ। হুম। তো এখন আমি যেটা নিয়ে আলোচনা, আমি আসলে মূলত এসব বিষয় নিয়ে পরে মানে ভেবে দেখবো, কারণ আমি কি বলবো এটাকে, নতুন একজন মানুষ, এবং আমি এসব নিয়ে রিসার্চ করতেছি, এবং আমার পুরোটা সময় আমি এখানে দিচ্ছি। এখন কিন্তু আপু আমার আপনি তো হঠাৎ অলরেডি করে সিদ্ধান্ত তো নিয়ে একটা ফেলছেন। স্পেসিফিক বিষয় আপনার যেতে হবে, আমি এখন আপু এটা আপনি তো নিয়ে আলোচনা সিদ্ধান্ত নিয়ে করছি ফেলছেন, কেন। আপু আমার কথাটা বুঝেন, আপনি তো সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, অলরেডি নিজেকে নাস্তিক দাবি করতেছেন আপনি যদি। আচ্ছা আচ্ছা, তো হুম। আমি এখন আপনাকে বলবো যে আপনার ইসলাম ধর্ম যে মানেন, হ্যাঁ, এটা কিসের ভিত্তিতে মানেন আপনি? আপনার কি কোনো প্রমাণ পেয়েছেন, নাকি কোনো প্রমাণ ছাড়া বিশ্বাস করেন, ওটা বলেন। হ্যাঁ, আমরা তো অবশ্যই প্রমাণ পাইছি আপু। হ্যাঁ বলেন, প্রমাণ দেন, কি প্রমাণ পেয়েছেন? আচ্ছা, আমি প্রমাণ দিচ্ছি, তার আগে আপনি আমারে বলেন যে নাস্তিকতার পক্ষে কোনো প্রমাণ পাইছেন আপনি? না না, আপনি ওইটা বলেন আগে, আপনার কি প্রমাণ পেয়েছেন ওইটা বলেন। প্রমাণ পেলেই তো ভাই আমি মুসলিম হতাম ভাই। রিজনেবল প্রমাণ পাইছি বলেন। আমরা। হ্যাঁ বলেন না, প্রমাণ দিবেন, তাহলেই তো আমিও গিয়ে হচ্ছে মুসলিম হতাম। যদি প্রমাণ পেলেই তো মানুষ তা বিশ্বাস করে বলেন। আপনিও তো প্রমাণ প্রমাণ উঠে দিলেন। গেলে তো মানুষ অবিশ্বাস হয়ে যায়, এই সামান্য ডেফিনেশনটা আপনি না, জানেন না? এই যে এখানে তো আছে যে আপনারা ভুল করতেছেন আপু। বিশ্বাস অবিশ্বাসের যে সংখ্যাগুলো, আপনারা যদি এপিস্টোলজি নিয়ে একটু পড়াশোনা করতেন তাহলে আমি এগুলো বলতেন না। ফিলোসফি নিয়ে আলোচনা করি না, আমি আপনি ফিলোসফি তো নিয়ে কোনো আলোচনা এই করি না, এই আমি যেটা এই দেখি, যেটা ইয়ে এই করি ওইটা ডিসকাশন গুলো বিশ্বাস তো করি। ফিলোসফিক্যাল ডিসকাশন। এখানে তো ফিলোসফি। হ্যাঁ, আমি হ্যাঁ। ফিলোসফি নিয়ে তো আমি এরকম জ্ঞান রাখি না, তো এবং জ্ঞান আমার যদি এটার না প্রতি রাখেন কোনো তাহলে আপনি কিভাবে ইন্টারেস্ট নেই। কনক্লুশনে পৌঁছালেন? দেখেন আপু, আপনি যদি জ্ঞান না রাখেন তাহলে আপনি কনক্লুশনে কিভাবে পৌঁছালেন যে ধর্মটা সে কিভাবে অযৌক্তিক? পড়েছি, কিভাবে পড়েছি, আমি একজন মুসলিম ছিলাম, আমি হুম। আমি কোনো হিন্দু না, আমি কিছু না, আমি একজন মুসলিম ছিলাম। জি। তো আমি যখন দেখলাম এখানে এই গ্রন্থটাতে কোনে কি মানে কোথায় কি আছে, যে এমন জিনিস আছে যেখানে আমি একদম নির্দিষ্ট একদম একটা প্রমাণ পাবো যে এখানে এই গডের ডেফিনেশনটা আচ্ছা ঠিক আছে, আছে, এবং আপনি আমি প্রমাণ পান নাই এটাকে তাই তো? বিশ্বাস করতে পারি। আপনি প্রমাণ পান নাই তাই তো? হ্যাঁ, প্রমাণ দিন আমাকে, আচ্ছা আপনি যে আপু, বিশ্বাস এখন করেন আমাকে প্রমাণটা আমি দিন। আপনাকে কি একটা একটু বেসিক যে প্রিন্সিপালে আমি আপনাকে একটু মানে কিছু জিনিস একটু সংশোধন করে দেই। সেটা হচ্ছে দেখেন, আমি কোনো কিছুর প্রমাণ পাই নাই, এর মানে কি আমরা এই দাবি করতে পারি যে সেই জিনিসটা মিথ্যা? আমি তো মিথ্যা বলি নাই, আমি কি যদি বলছেন? পেতাম, তাহলে আমি যদি প্রমাণটা পেতাম তাহলে তো আমি ঠিকই বিশ্বাস করতাম। আপনি তো আমি যদি নাস্তিকতাকে প্রমাণটা সত্য না, বলতেছেন তাহলে না আমি আপু। বিশ্বাসটা করবো আচ্ছা কিভাবে? আপু, যদি ফেলাসি করতেছেন দেখেন আচ্ছা না, এগুলোকে। না না, আপনি যেহেতু বললেন এই কথাটা যে কোনো কিছু প্রমাণ না পেলে বিয়ে অবিশ্বাস কর, মিথ্যা, এটার কথা বলা যাবে না। তাহলে আমি তো বলতে পারি যে আসলে আমি এরকম একটা গ্রন্থ লিখেছি, আমি হচ্ছে সৃষ্টিকর্তা, আমাকে বিশ্বাস করো। আমি আমি কোনো প্রমাণ দিলাম না, আপনি আমাকে হ্যাঁ, আপনি বিশ্বাস যদি করবেন? প্রমাণ না দেন তাহলে সেখানে লজিক্যাল একটা পজিশন আমি বলি আপনাকে, যখন আপনি যদি কোনো কিছু সম্পর্কে আপনি প্রমাণ না পান, সেখানে লজিক্যাল পজিশন হচ্ছে যে আপনি সেই বিষয় সম্পর্কে আপনি মানে নিউট্রাল থাকবেন, বা আপনার যে বিশ্বাসটা আছে সেটাকে আপনি সাসপেন্ড করে রাখবেন, মানে রায়টাকে স্থগিত করে রাখবেন। কিন্তু আপনি যখন নিজেকে নাস্তিক বলতেছেন, দেখেন আপু, আমার কথাটা একটু শুনেন। না শুনেন, আমি বুঝিনি আপনার কথাটা, আপনি একটু আচ্ছা, আমাকে আমি সহজ বলুন করে যে আসলে। বলতেছি, সহজ করে আমি বলতেছি, দেখেন, আমি যদি এখন আপনাকে বলি, ধরেন আমাদের এখানে সোহেল ভাই, সোহেল ভাই কি বিয়ে করছে? ধরেন আপনাকে আমি এটা আপনি আমাকে এটা জিজ্ঞেস করলেন যে সোহেল ভাই কি বিয়ে করছে, আমি তখন আপনাকে বললাম যে হ্যাঁ সোহেল ভাই বিয়ে করছে। তো আপনি আমাকে বললেন যে ঠিক আছে শান্ত ভাই, সোহেল ভাই যে বিয়ে করছে এটার একটা প্রমাণ দেন। এখন আমি আপনাকে এটার কোনো প্রমাণ দিতে পারলাম না, তাহলে তখন আপনি একজন লজিক্যাল মানুষ হিসেবে আপনি এখানে কি আপনার অবস্থানটা হবে এরকম, যে যেহেতু সোহেল ভাই বিয়ে করছে নাকি করে নাই এই সম্পর্কে কোনো ধরনের এভিডেন্স আমাকে দেয় নাই, তাই এই বিষয়ে আমার কোনো সিদ্ধান্ত নাই, মানে আমার আপনি সিদ্ধান্তগুলো। কোথায় কি বলছেন আপনি জানেন মানে? বুঝে নাই? শুনেন শুনেন, আপনি শুনছেন, শুনেন। এখন এনে যে বিয়ে করে নাই, কোনো এভিডেন্স আমাকে দেয় নাই, তাহলে আমি কিসের ভিত্তিতে বিশ্বাস করবো যে ইনি বিয়ে করেছে আসলে? আমি কি আপনাকে একবারও না। বলছি উনি বিয়ে করছে এটা বিশ্বাস করতে? কথা না শুনে যে হাসলেন, মানে নিজে তো হচ্ছে যে ট্রলের শিকার হন এগুলা আচ্ছা করে। আচ্ছা, আমি সরি, অ্যাকচুয়ালি আই এম সরি, আপনি বলুন, সমস্যা নেই। আমি আপনাকে বললাম যেহেতু আমি আপনাকে কোনো এভিডেন্স দিই নাই যে সোহেল ভাই বিয়ে করছে এটার পক্ষে, সেহেতু আপনি সোহেল ভাই বিয়ে করছে বা করে নাই এই কোনো পজিশনে আপনি যাবেন না। আপনি থাকবেন হচ্ছে নিউট্রাল পজিশনে, যে এই বিষয়ে আমার কোনো জ্ঞান নাই, তাই এই বিষয়ে আমার অবস্থানটা হচ্ছে আমি নিরপেক্ষ, বা হচ্ছে যে আমার যে বিশ্বাসটাকে আছে সেটাকে আমি স্থগিত করে রাখলাম। এখন বুঝতে পারছেন আমি কি বলছি? আপনি কি, হ্যাঁ সেটাই তো, শুনেন। তো সেটা যদি হয় এখন তাহলে আমি নাস্তিক কিভাবে হলেন আপনি? ফিলোসফিটাকে বাদ নাস্তিক, রেখে, নাস্তিকতা তো। ফিলোসফিটাকে বাদ, আপনি ফিলোসফি বাদ রাখেন, এখানে কোনো ফিলোসফি নিয়ে কথা হবে না। আপু এটা তো আপনি ফিলোসফিক্যাল একটা কথা না, আমি তো এটা। সহজ সরল মানুষ হ্যাঁ। হিসেবে চিন্তা করে দেখেন। আপু তারপর আপনি আপনি আমার কথাটা বলেন। বুঝেন, এখানে ফিলোসফি নিয়ে কথা হচ্ছে না, এটাই তো লজিক্যাল তাই না? এখন নাস্তিক আপনি যখন নিজেকে দাবি করতেছেন তখন তো সেটা আপনি একটা পক্ষ নিয়ে নিচ্ছেন,
তো এই পক্ষ নেওয়ার জন্য তো আপনার কাছে একটা যুক্তি থাকা দরকার, তাই না? তো আপনার কাছে কি সেই যুক্তিটা আছে আপু? আমি তো যুক্তি তো এখান থেকে উঠে আসে যে ধর্মগ্রন্থতে কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থতে কোনো ভুল, আচ্ছা নির্দিষ্ট ওকে ফাইন। প্রমাণ নেই যে এই যে আমি যে গড, হুম। আমার অস্তিত্ব এখানে, তোমরা আমাকে ওই যে ওই পশ্চিম পাড়া গেলে পাবে, আমাকে এখানে পাবে। যদি আচ্ছা আমি আমি আপনার ওইখানে সাথে গিয়ে একমত এই দেখতাম জায়গাতে, যে ধরেন গড আছে, তাহলে হ্যাঁ আমি ওনাকে বিশ্বাস করতাম। আমি ধরেন এখন আপনার তো সাথে এখানে নেই, একমত হইলাম তাহলে আপু। তো এখানে বিশ্বাসটা এখানেই মুছে যায় রে ভাই। আচ্ছা এই ঠিক যে আছে আপু, আমি প্রমাণটা আপনার নেই, সাথে এখানে তো বিশ্বাসটা মুছে ওকে যায় ফাইন, একজন সাধারণ। ফাইন আমি আপনার সাথে একমত আপু। যদি আপনি কোনো প্রমাণ না পান কোনো ধর্মগ্রন্থে, তাইলে সেখানে ধরেন আপনি সেই ধর্মগ্রন্থের সম্পর্কে না আপনার অবিশ্বাস তৈরি হবে, কিন্তু নাস্তিকতা সত্যি কেমন প্রমাণ হয় সেখান থেকে? এটা আমি তো এখানে নাস্তিকতা সত্যি এটা বলি নাই। তা আমি তো আপনি একবার নাস্তিক দাবি বললাম কেন যে করছেন নিজেকে? নাস্তিকতা সত্যি। শুনেন, আমি তাহলে তো আপনি নাস্তিকতা যে সত্যি এটা তো হ্যাঁ, বলি। আমি তাহলে আপনি জাস্ট নাস্তিক কেন? বলেছি কোনো আপনি কি গড নেই নাস্তিকতাকে এরকম মিথ্যা কোনো মনে করে নাস্তিক বিশ্বাস। হচ্ছেন আপু? আপনি কি নাস্তিকতাকে মিথ্যা মনে করে নাস্তিক হচ্ছেন? আমি এই কথা একবার বলি নাই যে নাস্তিকতা ইজ রাইট। তা আপনি নাস্তিকতা তো মানে নিজেকে নাস্তিক দাবি অ্যাথিজম করছেন আপু। রাইট। অ্যাথিজম একদম পারফেক্ট একটা জিনিস। আপনি নো, নিজেকে আমি নাস্তিক এটা দাবি বলি করছেন নাই। না আপু? আমি বলেছি যে আপনি ধর্মগ্রন্থতে এমন কোনো বিশ্বাস পান নাই, মানে এমন কোনো প্রমাণ পান নাই যেখান থেকে আপনি বিশ্বাস করতে হ্যাঁ আমি পারবেন তো যে আপনার হ্যাঁ সাথে এখানে তর্কের খাতিরে একমত হয়ে ঈশ্বরে নিলাম। আছে। না, আমার কথাটা শুনেন, আচ্ছা বলেন। একটু শুনেন। তো আপনি তো এখানে এক্সট্রিমলি ভাবে বিশ্বাস করতে পারবেন না যে হ্যাঁ এখানে গড আছে এবং এখানে আমার বিশ্বাস করা লাগবেই একদম। না, এরকম তো কোনো প্রমাণ নেই। এখানে ঠিক আছে প্রমাণ আপু, নেই, আমি আপনার সাথে এখানে এই তো জায়গায় একমত হলাম তো আপু। নেই। তো আমার বিশ্বাসটা উঠে গেছে, এর মানে এই না যে আমি বলেছি যে অ্যাথিজম ইজ অলওয়েজ রাইট। তো আপনি তো এক্স্যাক্টলি আমি নিজেকে এটাই নাস্তিক বলেছি। কেন আপনি দাবি তো করলেন আপু আমাকে তাহলে? ওই মানদণ্ডকে দাঁড়িয়ে এটা বলতে পারবেন না যে মানে কি আপনি যে এটাকে সমর্থন করেন, আপনি এটার কি বলে এটাকে কিছু পয়েন্টস গুলো দেন, পয়েন্টস গুলো তাইলে দেন আপনি। আপু আপনি তো এটা বলতে নিজেকে পারবেন না। শুনেন আপু, আপনি তো নিজেকে নাস্তিক বলছেন, এখানে সবাই শুনছে। তো আপনি কি হ্যাঁ, নাস্তিকতাকে সত্য মনে না করে নাস্তিক হয়ে গেছেন? আমি নাস্তিক এই মানদণ্ডে যে আমি কোনো ধর্মগ্রন্থ এমন কোনো প্রমাণ পাই নাই যেখানে আমি বিশ্বাস করবো যে এখানে গড আছে। দেখেন এই যে স্টেটমেন্টের মধ্যে কয়টা ফেলাসি আছে জানেন? নন সিকিউরিটার ফেলাসি, ফলস এনার্জি ফেলাসি, আরো অনেকগুলো বের করতে পারবো। আমি তো ফেলাসি নিয়ে আলোচনা করছি তো না রে আপনি তো ভাই। ফেলাসি আমি তো করতেছেন আপু, সহজ সরল একটা আলোচনা করতে মানুষ হবে না। রূপে চিন্তা ভাবনা করছি যে আপনার চিন্তা ভাবনা ফেলাসি মানে আপনি কি? যদি আপু শুনেন, আপনি আপনি শুনেন, যদি ফেলাসি আমার মানে কাছ হচ্ছে যে থেকে এই আপনি যে ডেফিনেশনটা চান তাহলে আমি এটা নিয়ে আরো কি বলে এটাকে, আমাকে সময় দেন, আমি এটা নিয়ে আচ্ছা জানি ঠিক আছে আপু, আমি এরপর আপনাকে বলি বুঝতে শুনেন। আপনি যদি বলেন যে আপনি চিন্তা ভাবনা করতেছেন সাধারণ মানুষের মতো, দেখেন ফেলাসি মানে তো হচ্ছে যে আপনার যে চিন্তাটার মধ্যে যে বিভ্রান্তিগুলো আছে সেটাই বের করাতে ফেলাসির কাজ। তো আমি জাস্ট সেটা আপনাকে বের করে দিলাম যে আচ্ছা। দেখেন আমি একটু শেষ করি আপু প্লিজ। দেখেন প্রথম কথা হচ্ছে যে কোনো ধর্মগ্রন্থ আপনার কাছে ভুল মনে হতে পারে, আচ্ছা ঠিক আছে মানলাম, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। আপনার কাছে ইসলাম না আসে যে কোনো ধর্ম ভুল আপনার না, এটা প্রমাণিত নাই যেটা আপু সত্যি। ঠিক আছে বুঝলাম তো, কিন্তু ধর্মগ্রন্থের প্রমাণ না থাকার মানে তো এই না যে নাস্তিকতার প্রমাণ আছে, তাই না আপু? এই জিনিসটা আমি আপনাকে বুঝতে চাচ্ছি। আচ্ছা এখন আসেন আপনাকে আমি ধর্মের প্রমাণটা আপনাকে দিচ্ছি। আমি দেখেন প্রথম কথা হচ্ছে যে আপনাকে আমি ষষ্ঠার প্রমাণটা দিচ্ছি। দেখেন আপনার কমন সেন্স খাটাই আমি বলি, যেহেতু আপনি এখানে আর্গুমেন্ট নিয়ে কথা বলতে চাচ্ছেন না, তাহলে আমি কমন সেন্স দিয়ে আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কমন সেন্স দিয়ে আমাকে উত্তরটা দেন আপু। কোনো কিছু কোনো একটা ইফেক্ট কি এমনি এমনি হতে পারে? আবার বলেন, আমি শুনিনি। কোনো কিছু কি এমনি এমনি হয়ে যেতে পারে? না, কোনো কিছু তো এভাবে হয় না। তো কোনো কিছু যদি এমনি এমনি না হয়, কোনো কিছু কি নাথিং থেকে, মানে একেবারে অ্যাবসলিউট নাথিং থেকে সেটা কিছু যে অস্তিত্বে চলে আসতে পারে? মেহেদি ভাই আপনি একটু মিউটে থাকেন, হ্যাঁ না, একটু দাঁড়ান আপু, মেহেদি ভাই একটু মিউটে থাকেন, জি বলেন। না, এরকম এরকম হয় না। তাহলে আপনি আমাদেরকে একটু বলেন তো, আমাদের এই মহাবিশ্বটা কি এমনি এমনি হয়ে যেতে পারে? তাহলে গড কি এমনি এমনি চলে আসতে পারে? আচ্ছা সে প্রশ্নটা আমি গডের তো ওকে পিছনে একটা ফাইন, হিস্টোরি আছে। ঠিক আছে আমি আপনাকে এটা অ্যান্সার দিচ্ছি, বাট আপনি এইটা বলেন যে মহাবিশ্ব তার এমনি এমনি হতে পারে না, রাইট? না, এটা মহাবিশ্ব হতে পারে না এভাবে। ওকে ফাইন। এখন তাহলে যদি আপনার ডেফিনেশন থেকে এটা আসে হুম, তাহলে আমি বলবো যে না, এটা এভাবে হয় না। হ্যাঁ ঠিক আছে এবং তাহলে আপনি এখন এখন আমাকে অ্যান্সার দিবেন যে গড কিভাবে আসছে। হ্যাঁ ঠিক আছে, গড কি বলছে আমি আপনাকে বলি। দেখেন আমি আপনাকে এই জন্য একটা একটা উদাহরণ দিয়ে আপনাকে একটা জিনিস বুঝাই। ধরেন আপনি এই যে না, কল, উদাহরণ না, আপনি আমাকে ডেফিনেশনটা দিবেন আপু আসলে। আমি তো আপনাকে সেটাই দিচ্ছি, কথাটা তো শুনতে হবে আগে। দেখেন আমি যদি আপনাকে বলি যে আপনি এখন এই কল থেকে বের হয়ে যাবেন, বের হয়ে তারপর হচ্ছে যে আপনার জন্য আমি ইনফাইনাইট নাম্বার অফ মার্বেল আপনার জন্য আমি জমা করে রাখছি। আপনি একটা একটা করে ইনফাইনাইট নাম্বার অফ মার্বেল গণনা করবেন, গণনা শেষ করে আবার কলে যুক্ত হবেন। আপু আপনি কি কখনো কলে যুক্ত হতে পারবেন? না, হ্যাঁ কেন পারবেন না? কারণ হচ্ছে যে ইনফাইনাইট মানে তো হচ্ছে যে যেটার কোনো শুরু বা শেষ নাই, তাই না? এটা কখনো শেষ করতে পারবেন না আপনি। এখন যেহেতু মার্বেল না। গণনা করে কখনো আপনি শেষ করতে পারবেন না, তাই ওই মার্বেল গণনা কাজটা শেষ করে অন্য একটা কাজ আপনি কখনোই করতে পারবেন না। তো এখন আপনি যে চিন্তা করে দেখেন যে আমাদের মহাবিশ্বটা আমরা এখন যে প্রেজেন্ট টাইমে আছে, যে বর্তমানে আছে আমরা, এই বর্তমানের পেছনে আমাদের যদি অসীম সংখ্যক কার্যকারণ থাকতো, কার্যকারণ মানে বুঝছেন তো, যে কোনো একটা ঘটনা ঘটতেছে, যে এই ঘটনার পূর্ব কারণ যেটা সেটা হচ্ছে যে কি আমরা মানে কারণ বলি।
যেমন ধরেন একটা আপনার হচ্ছে যে গ্লাস, আপনি একটা গ্লাসে একটা পাথর ছুঁড়ে মারলেন, তো পাথর ছুঁড়ে মারার কারণে গ্লাসটা মনে করেন ভেঙে গেল, তাহলে এই গ্লাসটা ভেঙে যাওয়াটা হচ্ছে একটা ইফেক্ট, আর গ্লাসটা ভেঙে যাওয়ার কারণটা হচ্ছে যে কি ওই পাথরটা ছুঁড়ে মারা। বুঝতে পারছেন কার্যকারণ মানে কি? তো হুম হুম এখন আপনি চিন্তা করে দেখেন, তো আমাদের মহাবিশ্ব এটা অস্তিত্বে আসছে। এখন আপনি বলতে পারেন যে মহাবিশ্ব তাহলে যেহেতু শূন্য থেকে আসতে পারে না, বা হচ্ছে যে এমনি এমনিও আসতে পারে না, তাহলে এটা কোথা থেকে আসছে? তো আমরা বললাম, ধরেন মহাবিশ্বকে ধরলাম হচ্ছে যে এক্স। এখন তাহলে প্রশ্ন হচ্ছে এক্সটা কোথা থেকে আসছে? তাহলে এক্সটা এখন আপনি বললেন এক্সটা X1 থেকে আসছে। ওকে ফাইন, তাহলে তো আবারও প্রশ্ন আসবে, তাহলে X1 কোথা থেকে আসছে, তাই না আপু? হ্যাঁ এক্স্যাক্টলি এটাই তো। হ্যাঁ, তাহলে এখন আমি ধরেন বললাম যে X1টা আসছে X2 থেকে, তাহলে এখন আবারও প্রশ্ন আসবে, তাহলে X2 কোথা থেকে আসছে, তাই না আপু? হুম হুম আচ্ছা, এখন এইভাবে প্রশ্নের পুনরাবৃত্তি, এটা তো পেছনের দিকে শুধু যেতেই থাকবে নাকি? হ্যাঁ এখন আপনি চিন্তা করে দেখেন তো, এই যে আপনি যেরকম ইনফাইনাইট মার্বেল গণনাকে অতিক্রম করে একটা বর্তমানে আসতে পারতেছেন না, তো আমাদের মহাবিশ্ব কি এই মহাবিশ্বের পেছনে এরকম ইনফাইনাইট নাম্বার অফ কজ এন্ড ইফেক্টকে অতিক্রম করে কি বর্তমানে আসতে পারবে? না হ্যাঁ, তার মানে কি? তার মানে যেহেতু আমাদের মহাবিশ্ব বর্তমানে আছে, তার মানে এর পেছনে ইনফাইনাইট নাম্বার অফ কজ এন্ড ইফেক্ট নাই, বরং ফাইনাইট নাম্বার অফ কজ এন্ড ইফেক্ট আছে। আর ফাইনাইট নাম্বার কজ এন্ড ইফেক্ট থাকার কত মানে হচ্ছে, শুরুতে স্টার্টিংয়ে এমন একটা কজ এন্ড ইফেক্ট, এমন একটা কজ থাকা লাগবে যে কজটা হবে আনকস্ট, মানে যেই কজটা আর অন্য কিছুর উপরে ডিপেন্ডেন্ট হবে না। কারণ ডিপেন্ডেন্ট হলে তো আবার প্রশ্ন হ্যাঁ চলে আসবে যে তিনি কোথা থেকে আসছে, আর এই তিনি কোথা থেকে আসছে, তিনি কোথা থেকে আসছে, এইভাবে যদি আমরা পেছনের দিকে যেতেই থাকি, এটা ইনফাইনাইট একটা লুপে হয়ে যাবে, মানে ইনফিনিটি রিগ্রেস হয়ে যাবে। আর ইনফিনিটি রিগ্রেস ঘটা পসিবল না। যেহেতু ইনফিনিটি রিগ্রেস ঘটা পসিবল না, তার মানে আমাদের মহাবিশ্বের পেছনে ইনফাইনাইট নাম্বার অফ কজ এন্ড ইফেক্ট নাই, বরং ফাইনাইট নাম্বার কজ এন্ড ইফেক্ট আছে। আর এই ফাইনাইট নাম্বার কজ এন্ড ইফেক্ট থাকার মানে হচ্ছে শুরুতে আদিতে এমন একটা কজ থাকা লাগবে যেই কজটার আর কোনো কজ নাই, মানে কজলেস একটা কজ থাকা লাগবে। এখন আপনি আমার কথাগুলো বুঝতে হ্যাঁ পারছেন আপু? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, এখন তাহলে আসেন, এরপরে এই কজটা কি সচেতন হবে নাকি সে ম্যাটার হবে? এখন আপনাকে আমি এখানে অনেক হ্যাঁ ফিলোসফিক্যাল জটিল আর্গুমেন্ট আছে, আমি আপনাকে জটিল আর্গুমেন্টে যাচ্ছি না, আপনি কমন সেন্স দিয়ে চিন্তা করে দেখেন। মানে কোনো একটা ম্যাটার, যেমন আপনার হাতের হচ্ছে যে, আপনার ধরেন আপনার যে চেয়ারে বসে আছেন, চেয়ার, টেবিল, দেওয়াল, গাছপালা, এগুলো কি নিজে নিজে কিছু ঘটাতে পারে? না এরা কিছু করতে হলে অন্যের উপরে ডিপেন্ড করা লাগে, মানে ম্যাটারের মধ্যে কোনো কজাল পাওয়ার নাই, ইটসেলফ কোনো কজাল পাওয়ার নাই। ম্যাটার কোনো একটা ইফেক্ট ঘটাতে হলে তাকে অন্য একটা আইন অথবা অন্য একটা ম্যাটারের উপরে ডিপেন্ড করা লাগে। তো এখন চিন্তা করে হুম দেখেন, যদি সে আদি কারণটা যদি ম্যাটার হতো, মানে যে আনকস্ট যে কজটা আছে সেই কজটা যদি ম্যাটার হতো, তাহলে সে যে এই যে মহাবিশ্বকে যে অস্তিত্বে নিয়ে আসছে অনস্তিত্ব থেকে, এই কাজের জন্য তাকে আবার অন্য কিছুর উপর নির্ভর করা লাগতো, কারণ সে তো ম্যাটার। কিন্তু আমরা তো একটু আগেই বললাম যে ফার্স্ট কজ যিনি হবে তিনি অন্য কিছুর উপর ডিপেন্ডেন্ট না। যেহেতু তিনি অন্য কিছুর উপর ডিপেন্ডেন্ট না, সেহেতু তিনি ম্যাটার হতে পারেন না, কারণ ম্যাটার হতে হলে তাকে অবশ্যই অন্য কিছুর উপর ডিপেন্ড হতে হবে কোনো একটা ইফেক্ট ঘটাতে হলে। আর এই কারণেই ফার্স্ট কজ যেটা আছে তিনি কজলেস, মানে অর্থাৎ তিনি আনকজড, অ্যান্ড একই সাথে তিনি হচ্ছে কনসাস, অর্থাৎ নন ম্যাটার। বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা, এরপর আসেন, তাহলে আপনি তো একটা সচেতন একজন সত্তার অস্তিত্বের প্রমাণ পাইলেন নাকি? আচ্ছা হ্যাঁ আমি এখানে একটা প্রমাণ পেলাম। এখন এটা যে গড, এটাই যে গড, এটা কোনো নির্দিষ্ট প্রমাণ আছে? আচ্ছা, গড, গড শব্দটার ডেফিনেশন কি? গড শব্দটা হচ্ছে যে গড হচ্ছে এমন একটি না সত্তা। না গড এমন একটা সত্তা হুম যে হচ্ছে মানে ফিনিট, যে কারোর উপর নির্ভরশীল না, হুম এবং সে হচ্ছে সকলের আদি সত্তা। হ্যাঁ হুম এরকম একটা ডেফিনেশন এখানে আছে। তাহলে এটাই যে গড, এবং এটাই যে গডই যে এরকম করেছে, এটাই যে গডই করেছে, এটার কোনো ইয়ে আছে মানে কোনো আপনি ডেফিনেশন আছে? এটা কোনটা বুঝলাম না, এটা কোনটা? না মানে এই যে দেখেন এরকম মহাবিশ্ব যে আপনি বললেন যে হুম মহাবিশ্বে কোনো কিছু ঘটে এবং এটার পিছনে একজন আছে যে হচ্ছে ফিনিট এবং যে কারোর উপর নির্ভরশীল না, রাইট? এরকম তো হ্যাঁ বলেছেন আপনি। হ্যাঁ এখন গডের ফিনিট হলো এটার সাথে কি সাদৃশ্যপূর্ণতা, মানে এক্স্যাক্টলি আপনি আমাকে এটার ডেফিনেশনটা এরকমই দিতে পারবেন যে গড, আমি ওনাকে কেন গড মানছি, কারণ এই যে ফিনিট যে ইয়েটা এনার সাথে এই ডেফিনেশনটার সাথে গডের ডেফিনেশনটা যায়, মানে গডের যে হুম হুম বর্ণনাটা, গড হুম হচ্ছে কারো কোনো ইয়ে নেই, সত্তা নাই বা কোনো ইয়ে নেই, যে একদম এক যার কোনো শরীক নেই, মানে এরকম একটা ডেফিনেশন, তাই না? তো আপনি এটার সাথে আমাকে বলতে পারেন যে এই যে কি বলো এটাকে
ফিনিট যে ডেফিনেশনটা, এটার সাথে যে গডই এই ডেফিনেশন বা গডই যে এই ফিনিটটা ক্রিয়েট করেছে, এটার কোনো আপনার কাছে কোনো প্রুফ আছে বা কোনো আপু প্রমাণ আছে? আপনি ধরেন, আপনি আমাকে ধরেন বললেন যে ধরেন আমাদের মহাবিশ্ব আরো একটা মহাবিশ্ব থেকে আসছে, ধরেন সেই মহাবিশ্বটা আরো একটা মহাবিশ্ব থেকে আসছে। এখন আপনি বলবেন তাহলে এই মহাবিশ্বকে তো হচ্ছে যে গড তৈরি করে না, এটাকে তো হচ্ছে যে মহাবিশ্বের আগের যে মহাবিশ্ব আছে সেটা তৈরি করছে, এটাই তো আপনি বলতে চাচ্ছেন তাই না? কিন্তু দেখেন আমি বিষয়টা, আমার তো অ্যান্সার, আমার তো কোশ্চেন ওটা না, আমার তো কোশ্চেন আমি ওটা একটু না, শেষ করি, আমি তো আমি বলছি বুঝছি যে আপনার প্রশ্নটা, শেষ করি শুনেন। বিষয়টা হচ্ছে যে ওই যে আদি কারণ যে আছে, আমরা তার অস্তিত্ব নিয়ে কথা বলতেছি এখন। পরবর্তীতে তিনি এই যে এই কজালিটির যে মানে আপনার হচ্ছে যে এটা কি বলে যে মেথড, মানে এটা দূরে এটার ওয়ার্ডটা ভুলে গেলাম, মানে এই যে পদ্ধতিটা, মানে দেখেন একটার পর একটা হচ্ছে বা এই যে একটা সিস্টেম ফলো করে সবকিছু হচ্ছে, এই সব কিছু সিস্টেমটা তো তিনি হচ্ছে যে আপনারা হচ্ছে যে কি করছেন, স্টার্ট করছেন তাই না? এখন হতে পারে যেমন ধরেন আমি একটা রোবট তৈরি করলাম, আমি রোবটের ভিতরে হচ্ছে যে কিছু ফাংশন তৈরি করে দিলাম যে সে চাইলে আরো একটা রোবট তৈরি করতে পারবে। এখন আলটিমেটলি তো রোবটটাকে আমি তৈরি করছি, তাই না? এখন মনে করেন রোবট ওয়ান আর রোবট টু, তাহলে আমি রোবট ওয়ানকে তৈরি করছি আর ওয়ান টুকে তৈরি করছি। এখন হুম, আলটিমেটলি ট্যুর ক্রিয়েটর তো আমি, কারণ আমি যদি ওয়ানকে ক্রিয়েট না করতাম এবং ওয়ানের ভিতরে যদি সেই মেকানিজমগুলো না দিতাম, সেই ক্ষমতা যদি না দিতাম, তাহলে তো সে ওয়ান কখনো টুকে ক্রিয়েট করতে পারতো না। তাহলে আলটিমেট যে বিংটা থাকবে, মানে আদি কারণ যেটা থাকবে, তিনি শুধু সমস্ত সৃষ্টির উৎস, ও তিনি একদম মানে প্রথম কারণ তিনি ঘটাইছেন বলে পরবর্তীতে আজকে এত কারণগুলো আসছে। আলটিমেট কজ তো তিনি, আমরা সেই আলটিমেট কজটা নিয়ে কথা বলতেছি যে হ্যাঁ, আ- তো আ- আ- এখন আমার কোশ্চেন হুম, হচ্ছে যে শুনেন, এখন আমার কোশ্চেন হচ্ছে যে আপনি একটা রোবট বানালেন এবং আপনি ওইটার ভিতরে ধারণাটা দিলেন যে তুমি কিভাবে রোবট টু তৈরি করতে পারবে। এখন আমার কোশ্চেন হচ্ছে এই জায়গায় যে আপনি এই ব্রেনটা কোথায় পেলেন যে আপনি রোবট বানালেন এবং বানানোর পরে আপনি রোবট টু কে, রোবট ওয়ান কে এই ব্রেনটাও দিয়ে দিলেন যে রোবট টু, তুমি রোবট টু বানাতে পারবে। মানে তো আপনার কাছে এই শক্তিটা আসলো কোথা থেকে? আপনি এই তো, শক্তিটা আপনি যেটা ক্রিয়েটর, এটার তো কোনো ইয়ে নেই যে কি নাই আপু, আপনি যেটা ক্রিয়েটর। এই শক্তিটা ক্রিয়েটরের মধ্যে তো এই জিনিসটা আসতে হবে না, কারণ ক্রিয়েটর হচ্ছে যে এমন একজন সত্তা যিনি বাই ডেফিনিশন বা সত্তা তো আমি মানলাম, আপু আমি শেষ করি, সত্তা তো আমি মানলাম। যিনি নেসেসারি, তার মধ্যে কোনো তার জ্ঞানের দিক থেকে তার শক্তির দিক থেকে কোনো লিমিটেশন থাকা যাবে না। লিমিটেশন থাকার মানে হচ্ছে তিনি অন্য কিছুর উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। আর ডিপেন্ডেন্ট যখন হয়ে যাবেন তখন আবারও ইনফিনিটি রিগ্রেসের বিষয়টা চলে আসবে, যেহেতু ইনফিনিটি রিগ্রেস পসিবল না, তার মানে তার জ্ঞান, তার শক্তি, তার যে যা যা সিফাত বা যে বৈশিষ্ট্য, এগুলোর মধ্যে কোনো প্রকারের লিমিটেশন থাকা যাবে না। তো বাই হ্যাঁ, ডেফিনিশন বাই, লিমিটেশন থাকা যাবে না। হ্যাঁ, তো তার মধ্যে ওনার মধ্যে তো জ্ঞান আছে। লিমিটেশন, ওনার মধ্যে জ্ঞানটা কোথা থেকে আসবে বলেন? উনি, ওনার মধ্যে হ্যাঁ সমস্ত আমি জ্ঞান তো, আছে অলরেডি। হুম, শুনেন শুনেন, এখন আপনি আমাকে বলছেন, হ্যাঁ এটা হয়তো আমি ফিলোসফি যদিও জানি না, কিন্তু আমি এখানে সাধারণ জ্ঞান থেকে বলছি। আমি এটা নিয়ে আপনার সাথে আরো পরে আলোচনা করব। হুম। তো এখন আপনি একটা কথা চিন্তা করেন, যদি আপনি এই কি বলে এটাকে গড, গডটাকে এই ফিনিট ডেফিনিশনটাতে রাখেন, হ্যাঁ, তাহলে এটার সাথে এটার সত্তাটা মানে কিছুটা হলেও সাদৃশ্যপূর্ণতা পায়। এখন এমনও কি হতে পারে না যে এটার ডেফিনেশনটা বা যেটার ফিনিট যে ইয়েটা আছে ওইটার সাদৃশ্যপূর্ণতা দেখে গডকে এমন ভাবে ক্রিয়েট করা হয়েছে আমাদের, মানে আমাদের ইয়েতে বলি কি বলে যে ধর্মগ্রন্থে বা যেরকম, এরকম তো না যে এরকম তো হতে পারে যে আপনি যেই যুক্তিটা দিলেন, হ্যাঁ, হুম। যে যুক্তিটা দিলেন ওইখানে মূলত গড নেই, ওইখানে অন্য কিছু আছে, এবং যে ডেফিনেশনটা আপনি দিলেন ওই ডেফিনেশন ভিত্তি করে এই গডের কথাটা লেখা হয়েছে। আপু তো অন্য আমি কিছু এখানে যদি কোনো থাকে, প্রমাণ পাচ্ছি না। আপু দেখেন আমরা তো এখানে ধর্মগ্রন্থে কি লেখা আছে সেইখানে দিয়ে আপনাকে আর্গুমেন্ট দিচ্ছেন আপু। আমরা ধর্মগ্রন্থের কথা আপনি ভুলে যান, এখানে শুধুমাত্র না, আমরা, এখানে আমি হয়তো একটু শেষ করি এমনও আপু। তো হতে পারে যে গড়ের যে আপনি যে বললেন যে হ্যাঁ, ফিনিট একটা কারণ থাকতে পারে, হ্যাঁ, হ্যাঁ। ওটার কারণটা একটা ঝড়বস্তুও হতে পারে, ওইটার কারণটা একটা ঝড়বস্তুও না হতে পারে। জড়বস্তু হতে পারে না, কিন্তু সেটা তো এমন তো, অলরেডি আপনাকে আমি বললাম, কারণ যদি ম্যাটার হতো, আপনাকে তো অলরেডি আমি এটা বললাম না যে ম্যাটার যদি হয়, তাহলে ম্যাটারের মধ্যে তো কোনো কজাল পাওয়ার নাই। তো ম্যাটার তো ইটসেলফ কোনো কিছু কজ করাতে পারে না, মানে কোনো একটা ইফেক্ট আচ্ছা ঘটাতে ধরেন পারে না। ওটা একটা এমন জিনিস যেটা গডের মতো, যে এখানে যে বলা হয়েছে যে গড সব পারে, হ্যাঁ। গডের ডেফিনেশন যেমন একদম পঞ্চম, মানে একদম আশ্চর্যজনক যে বিষয়টা দিয়েছে, হ্যাঁ, হুম। এমন তো না যে ওটা গড না, বা গডের যে ডেফিনেশনটা দিয়েছে বা যে ফিনিট ডেফিনেশনটা আপনি দিচ্ছেন ওটার সাথে ওটা সাদৃশ্যপূর্ণতা পাচ্ছেন, আপু এরকম কোনো আপনি আমার নির্দিষ্ট কথাটা মনে হয় প্রমাণ বুঝেন নাই, এখানে দেন। শুনেন। আমরা কথা বলতেছি যে শুরুতে এরকম একজন সত্তা থাকতে হবে, তো এখানে তো আর বিকল্প কোনো থাকতে অপশন নাই। হবে, ওইটাই যে গড, ওইটাই যে ওটাই তো গড, গড হবে, হ্যাঁ, আমরা তো এবং ওটাকে ওইটাই গড যে বলতেছি। ফিনিট প্রমাণ, এটার তো কোনো প্রমাণ নেই। আপু ওই যে শুরুতে যে যেই সত্তাটা থাকতেই হবে, এটাই তো তার প্রমাণ।
খাটতেই হবে। এর মানে এই না যে উনি একদম শক্তিশালী and উনি না, উনি এইগুলো সব শক্তিশালী হতে হবে। করতে কন্ট্রাস্ট বিং বলতে করছেন। আপনি কি বুঝেন আপু? দাঁড়ান আমি একটু শেষ করি। ওই প্রত্যেকটা বৈশিষ্ট্য যেগুলো বললাম, শক্তিশালী, সর্বজ্ঞানী, এই প্রত্যেকটা বৈশিষ্ট্য ওনার মধ্যে থাকতে হবে। এই বৈশিষ্ট্যগুলো যদি না থাকে তাহলে তো ওনার মধ্যে সীমাবদ্ধতা চলে আসবে। আর সীমাবদ্ধতা যখন চলে আসবে তখন ইনফিনিটি রিগ্রেসের বিষয়টা চলে আসবে। আর যেহেতু ইনফিনিটি রিগ্রেস পসিবল না, তার মানে উনি সীমাবদ্ধ হতে পারেন না। তো আমরা কথা বলতেছি যে সেই এরকম একজন আদি সত্তা থাকতে হবে। আপনার পরবর্তী প্রশ্নটা এরকম হলে খুব সুন্দর হতো যে ঠিক আছে আমি মানলাম যে একজন সৃষ্টিকর্তা বা এরকম একজন সত্তা আছে, তবে আপনার ইসলাম সত্য সেটার প্রমাণ কি? এটা একটা লজিক্যাল প্রশ্ন হতে পারতো, বাট আমি সেই না না প্রশ্নটা শুনুন পাই নাই। শুনেন আমি কিন্তু এখান থেকে দূরে চলে যাচ্ছি না, হ্যাঁ, হুম। এখানে আমি আমার সাধারণ জ্ঞান দিয়ে আমি আপনার সাথে আলোচনা করছি এবং আমি চাই যে এই আলোচনাটা মানে একদম শেষের পর্যায়ে যাক। তো আমাকে একটু সময় দিতে হবে অ্যাকচুয়ালি, কারণ আমি এইসব জ্ঞান একটু এখানে কম আপু জানি। মূলত কথা হইতাছে ওই একের কথা, হ্যাঁ ধরেন 10-এর থেকে উল্টা গুনতে গুনতে আপনি 1 পর্যন্ত আসলেন। এখন একের আমাকে পরে এখানে কি আছে সময় এটা দিতে জিজ্ঞেস হবে করা তো অ্যাকচুয়ালি, আপনি ইললজিক্যাল। একটা নির্দিষ্ট সময় রাখেন, আমি এই বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই। আপনি আমাদের লাইভে আসেন আপু তাহলে। আচ্ছা সাজ্জাদ ভাই, লাইভে হ্যাঁ। আলোচনার মধ্যে একটা কথা একটু ফোকাস করা উচিত আপনাদের, সেটা হলো আপনি বলতেছিলেন যে উনি যে গড, এটা বুঝলেন কিভাবে? এই এই লাইনটা একটু পরিষ্কার হওয়া উচিত। উনিটাকে এবং এই যে যে গডটা মানে ইন্ডিকেট করতেছে, হ্যাঁ, এই গড বলতে এই এই লাইনটা একটু পরিষ্কার হন, এক্স্যাক্টলি মানে এক্স্যাক্টলি শুনেন যে আপনি মানে ওই শান্ত ভাই বলতো যে এরকম একটা ফিনিট জিনিস থাকবে এবং উনি হচ্ছে আদিম সত্তা, এবং আপনি এরকম বিশ্বাস দিয়ে এগুলো বলছেন যে আপনি ফেনিক হচ্ছে জিনিসটা সেই আপু এখানে গড, একটু ভুল হচ্ছে, এখানে আপনি একটু ভুল এরকম হচ্ছে, সত্তা এরকম বিশ্বাস নিয়ে বলছেন। এখানে তো একটু ভুল এখানে হচ্ছে আমি আপু, বলতেই পারি যে এখানে একটু ভুল হচ্ছে। দীপ্ত ভাই একটু মিউটে থাকেন তো। তিনি ফিনিট না, তিনি ইনফাইনাইট। হ্যাঁ, আপু তিনি ভুল হবেন অসীম, বলতেছেন। তিনি হবেন শাশ্বত, চিরন্তর। আচ্ছা ইনফিনিট বলে উনি আবার গুলে ফেলতে পারে যে একটু আগে তো বললাম ইনফিনিটি পসিবল না, তো তিনি কেমন ইনফিনিটি হয়? তো তার ইনফিনিটি আর আমি ফিনিট বলতেছি বারবার। ঠিক আছে, আমি একটু সংশোধন করে দিচ্ছি। দীপ্ত ভাই একটু মিউটে থাকেন, সাউন্ড আসতেছে। দেখেন আমরা কথা বলতেছি শুরুতে এমন একজন বিং থাকা লাগবে, হ্যাঁ। তো আমরা যখন গডকে ডিফাইন করি, গডের যে বৈশিষ্ট্যগুলো আরোপ করি, যে গডকে হতে হবে এমন, যিনি হবেন সর্বজ্ঞানী, সর্বশক্তিমান, যিনি হবেন হচ্ছে যে চূড়ান্ত বাস্তবতা, যিনি হবেন হচ্ছে যে এই যে ক্রিয়েশন আছে বা যেই ক্রিয়েটেড যে ওয়ার্ল্ডটা আছে এই ওয়ার্ল্ড থেকে আলাদা হবেন, অর্থাৎ সুপার ন্যাচারাল হবেন। তো এই বৈশিষ্ট্যগুলো আমরা গডের উপর আরোপ করি। তাহলে আমরা দেখাচ্ছি যে আদিতে একদম শুরুতে এমন একজন সত্তা থাকতেই হবে যার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকা লাগবে। আমরা তাকেই গড বলতেছি। এখন বুঝতে পারছেন আপু? জি আপু, এখন বুঝতে পারছেন? জি জি বুঝতে পেরেছি। হ্যাঁ। তো আচ্ছা আমি এটা নিয়ে আপনার সাথে আলোচনা করবো, আমার একটা ক্ষমা দিন। হ্যাঁ বুঝতে পেরেছি, যাই হোক। আপনি সময় নেন, এখন সমস্যা আমি নেই। একটা নির্দিষ্ট সময় বের জি। করে আপনার সাথে এই নিয়ে আলোচনা করতে চাচ্ছি আসলে। আপনি হ্যাঁ, একটু কল আসবেন প্লিজ, আমার লাইভে যাওয়ার একটা অভ্যাস নেই। বুঝি নাই লাইভ আসার পদ্ধতি কি? মানে আমি বলি, আপনি যে এরকম ভাবে যেভাবে আলোচনা করেছেন আমি অ্যাকচুয়ালি চাই যে আপনি কলে আসেন। আমি তো যে কোনো জায়গায় আলোচনা করতে রাজি আছি আপু, হ্যাঁ। তো আপনি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে এই নিয়ে আলোচনা করব পরে। তো তাহলে, এই টপিকটা এখানে থাকুক। আচ্ছা আপনি তাহলে আমাদের লাইভে আসবেন আপু? না না, লাইভে লাইভে যেতে চাই না অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এই গ্রুপে আমাদেরকে যখন আপনি ফ্রি থাকবেন আমাদেরকে মেসেজ দিয়েন, তাহলে আমরা আপনার সাথে ওকে। এখানে এটা নিয়ে ডিসকাস করবো, হ্যাঁ। A few moments later.